সম্ভব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। এর মূল কারণটা হলো জনগণকে নির্বাচনমুখী করলে তাহলে সরকারের বিভিন্ন সমস্যা আর হবে না। যারা রাজনৈতিক দল তারা মাঠে ময়দানে চলে যাবে, নির্বাচন নিয়ে ব্যস্ত হবে। দেরিতে হলেও সরকার উপলব্ধি করেছে আমাদের দাবিটা, এবং তারা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি, নির্বাচন কমিশনের মাধ্যমে বলেন, প্রধান উপদেষ্টা মহোদয়ের অফিস থেকে একটা পত্র দিয়েছে, সেই পত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অর্থাৎ 15 তারিখের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এলডিপির পক্ষ থেকে। কিছু কিছু দল ইতিমধ্যে বিভিন্ন অজুহাত সামনে নিয়ে আসছে, তাদেরকে আমরা অনুরোধ করব এই ধরনের খোরা অজুহাত নিয়ে এসে জাতিকে বিভ্রান্ত করবেন না। ইলেকশন যদি দেরি হয়, আমাদের মধ্যে যদি দ্বিমত সৃষ্টি হয়, তাহলে স্বৈরাচারী হাসিনার পক্ষে কাজ করছেন বলে এটাই প্রমাণিত হবে। কারণ আমরা বিগত 15 বছর যাবত একটা কাজের জন্যই সংগ্রাম করে আসছি। এলডিপি সদা সর্বদা রাস্তায় ছিল, মিছিল করেছে, মিটিং করেছে। আমরা কখনো কোনো মিটিং মিছিল থেকে বিরত ছিলাম না। আমাদের একমাত্র দাবি ছিল যে বিগত যে নির্বাচনগুলি হয়েছে, এই নির্বাচনগুলি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয় নাই। কোনোটা রাত্রিবেলা হয়েছে, কোনোটা কোনো নির্বাচনে হয় নাই, ফলাফল ডিক্লেয়ার করে দিয়েছে। সুতরাং এই নির্বাচন জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। আমরা নির্বাচন দাবি করে আসছি বারবার। যা হোক, আজকে পত্রিকাতে দেখলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে কতগুলি দফা দেওয়া হয়েছে, কি কি জিনিস প্রয়োজন এবং কি কি কারণে কার শাস্তি হবে, কি কারণে ভোট বাতিল হবে, এটা পরে আসতেছি। আমি মনে করি বা আমরা মনে করি সুষ্ঠু অবাধ নির্বাচন করার পূর্ব শর্ত হলো দেশদ্রোহীদের গ্রেফতার করা। দেশদ্রোহীদের গ্রেফতার না করলে সুষ্ঠু নির্বাচন হবে না। আজকেও পত্রিকা আছে কয়েক হাজার অবৈধ অস্ত্র জনগণের কাছে আছে, যেগুলি পুলিশের কাছ থেকে লুণ্ঠন করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের আমলে প্রায় 16,000 লাইসেন্স দেওয়া হয়েছে, যেগুলির কোনো হদিশ নাই। তাহলে ধরে নিতে পারেন বাজারে প্রায় বৈধ অবৈধ 20 থেকে 25,000 বিভিন্ন ধরনের অস্ত্র বাজারে আছে। এই অস্ত্রগুলি যে ব্যবহার হবে না, এটার কোনো নিশ্চয়তা নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল বিগত 1 বছর এই অস্ত্রগুলি উদ্ধার করা, কিন্তু এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শেখ হাসিনা ভারতে বসে প্রতিনিয়ত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এতে প্রত্যক্ষভাবে সাহায্য করছে ভারত সরকার। কারণ ভারত সরকার বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ একটা শক্তিশালী দেশ হোক, এটা ভারত চায় না। ভারত চায় একজন দর্জি ছিল, এটা লেন্দুর দর্জি, লেন্দুর দর্জির একটা সরকার চায়, যেভাবে হাসিনা ছিল তাদের দাসের সরকার বাংলাদেশে। আর আমরা ইনশাল্লাহ কখনো হতে দেব না। যদি হয় তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। 3 নম্বর হলো অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন। নাই তো অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য জাতীয় সংসদ সহ বিভিন্ন স্তরে যে নির্বাচন হবে, যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বরত হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আজকে দেখেছি তাদেরকে শাস্তির আওতায় আনছে, কিন্তু এখানে প্রশ্ন হলো কি কি কারণে শাস্তি আসবে, সেটা একটা বিশ্লেষণ নির্বাচন কমিশনকে দিতে হবে। যেমন যদি কেউ ব্যালট পেপার কাটে ঢুকায়, তাহলে এটার দায়িত্ব প্রিসাইডিং পুলিং অফিসারদেরকে নিতে হবে, পুলিশকে নিতে হবে। আর যদি কেউ ফলস ভোট দেয়, সেটাও এই আইনের আওতায় আসতে হবে। 3 নম্বর হলো বাইরে যদি কেউ গন্ডগোল করে, নির্বাচন কেন্দ্রের বাইরে
পুলিশকে দায়িত্ব বহন করতে হবে। সুতরাং এগুলির একটা বিশ্লেষণ থাকা খুব জরুরি বলে আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করি। অন্যথায় সরকারের মদতপুষ্ট অর্থাৎ স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট গুন্ডা বাহিনীরা ভোট কেন্দ্রে সমস্যার সৃষ্টি করতে পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা যে কথাগুলি বলেছি আর কোনো বিকল্প নাই। এর মধ্যে আরেকটা কথা যোগ করতে চাই, আমরা বহুবার নির্বাচন কমিশনে গিয়েছি অতীতে, আমরা সেখানে বলেছি প্রত্যেককে আইডেন্টি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডের যে নম্বরটা আছে ব্যালট পেপারের পিছনে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আর কারো পক্ষে কোনো সমস্যা থাকবে না এবং সন্দেহ থাকবে না। এই ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করব আপনি এই বিষয়গুলি বিবেচনা করেন, তাহলেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে। তারপরের পয়েন্ট হলো, কেন এগুলি করতেছো? কি করো অফিসে সারাদিন বসে বসে? গল্প করো আর চা খাও। তুমি তো শুনতেছো, জনগণ তো শুনবে না। শেখ হাসিনার দোসররা এখনো চাকরিতে বহাল রয়েছে, এর জবাবদিহিতা কে করবে? ষড়যন্ত্রের হাত থেকে দেশবাসীকে কে রক্ষা করবে এবং কিভাবে এদেরকে মাঠে রেখে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে? এই ব্যাপারে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিন্তা ভাবনা করতে হবে। সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থাগুলিতে কাজের চরম ধীরগতি। গত এক বছরে কোন সংস্থা বা মন্ত্রণালয়ের কাজের তেমন কোন অগ্রগতি নাই বললে চলে। উদাহরণস্বরূপ রাজুককে পয়সা না দিলে কোনো কাজ করে না, শুধু বলে ফাইল তালাশ করতেছি, ফাইল তালাশ করতেছি। ব্রিটিশ আমলে শুনতাম কেউ যদি কোনো দরখাস্ত নিয়ে যাইত তখন বলতো এটা তো পাতলা একটা কাগজ, ফ্যানের বাতাস উড়ে যেতে পারে, এটার উপরে একটু ওজন রাখেন। ওজন রাখা মানে কিছু ঘুষের টাকা দেন। রাজুকে কিন্তু এটা বিদ্যমান আছে। আজকে আমাদের দুদকের চেয়ারম্যান বলেছেন সম্পূর্ণভাবে দুর্নীতি নির্মূল করা সম্ভব না। আমি মনে করি এই কথাটা ঠিক না। সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। আমি যখন যোগাযোগ মন্ত্রী ছিলাম প্রথম 6 মাসের মধ্যেই সড়ক ও জনপথ, বিআরটিএ, বিআরটিসি এবং রেলওয়েতে আমি সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত করেছিলাম। রেলওয়ে থেকে একদিনে 147 জন বুকিং ক্লার্ককে আমি বরখাস্ত করেছিলাম। অফিসারদের মধ্যে উপরের থেকে 2 জন বাদ দিয়ে 117 জনকে বরখাস্ত করেছিলাম। অনুরূপ ভাবে সড়ক ও জনপথের প্রধান ইঞ্জিনিয়ারকে, চিফ ইঞ্জিনিয়ারকে বাড়িতে পাঠিয়ে দিই। বিআরটি এর 22,000 কর্মচারীকে আমি ছাঁটাই করি। সরকার এবং দুদক যদি একসাথে কাজ করে এটা নির্মূল করা সম্ভব। এটা যদি আমরা মনে করি নির্মূল করা সম্ভব না এবং আমরা যদি এটা প্রকাশ্যে বলি তাহলে দুর্নীতিবাজদেরকে উৎসাহ দেওয়া হবে। আমি মনে করি এই ধরনের বক্তব্য যেন দুদকের প্রধান কমিশনারের কাছ থেকে আর কখনো না আসে। তাকে বলতে হবে এটা সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সমগ্র দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি, এটা আমার বিষয় না, এটা সমগ্র দেশের মানুষ কষ্ট পাচ্ছে। কিছু কিছু মন্ত্রণালয় দেউলিয়াপনায় ভুগছে, কারণ এখনো স্বৈরাচারী সরকারের মদতপুষ্ট অনেক কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানে গামটি মেরে বসে আছে। পৃথিবীতে প্রথমবার শুনলাম নির্বাচনের পূর্বে লটারির মাধ্যমে পুলিশ সদস্যদেরকে বদলি করা হবে। আমি কখনো শুনি নাই সরকারি অফিসে লটারি করে কোনো কর্মকর্তা কর্মচারী বদলি করে। মনে হয় অনেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। বদলির জন্য লটারি কোনো সমাধান হতে পারে না, বরং বদলি করা হবে নির্দিষ্ট এলাকার গুরুত্ব বিবেচনায় নিয়ে। লক্ষ্য হওয়া উচিত অস্ত্রধারী এবং গুন্ডারা যেন নির্বাচন প্রভাবিত করতে না পারে। আমি অনুরোধ করব লটারির বিষয়টা যেন মাথার থেকে বের করে নেয়, গুরুত্ব অনুধাবন করে
এলাকার সম্বন্ধে রিপোর্ট নিয়ে ওইভাবে যেন অফিসারদেরকে বদলি করা হয়। এখানে একটা উদাহরণ দিতে চাই, গত 1 বছর আমার 3 জন ওসি বদলি হয়েছে চন্দনেশে। যদি এরকম 3 মাস পর পর ওসি বদলি হয় তাহলে কাজ করবে কখন? একটা ওসিকে একটা এলাকা সম্বন্ধে জানার জন্য 6 মাস সময় লাগে ন্যূনতম। 6 মাস সময় না পাইলে কোথায় সন্ত্রাস হবে, কোথায় ভোট কেন্দ্রে গোলমাল হবে, কারা কারা সন্ত্রাসী আছে, কাদের কাঁধে অস্ত্র আছে, এগুলি জোগাড় করতে তার 6 মাস সময় লেগে যায়। 6 মাসের মধ্যে যদি বদলি হয়ে নতুন লটারিওয়ালা আসে, লটারিওয়ালার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। ইউনূস সাহেবকে অনুরোধ করব এই ধরনের লটারি ব্যবস্থা এখানে বন্ধ করে গ্রামীণ ফোনে যেন লটারি ব্যবস্থা করে। গত 15 বছরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে অনেকগুলি মিথ্যা মামলা রুজু করা হয়েছে। ওই সমস্ত মামলাগুলি এখনো পর্যন্ত পুরোপুরিভাবে প্রত্যাহার করা হয় নাই। আশা করি আইন বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আসিফ নজরুল সাহেব, উনি দ্রুত গতিতে ব্যবস্থা নিয়ে নিরপরাধ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে মুক্ত করার তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। স্বৈরাচারী সরকারের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের নিগৃহীত নেতারা কর্মীরা বিগত 1 বছরে যে সমস্ত মামলা রুজু করেছে, এখনো সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় নাই। শুধু আমি অফিসে বসে থাকবো আর লম্বা লম্বা বক্তব্য রাখবো, থানায় কি হচ্ছে না হচ্ছে, এইভাবে দেশ চলতে পারে না। একজন মন্ত্রী বা একজনের সচিবের উচিত প্রত্যেকদিন প্রত্যেকটা থানার রিপোর্ট নেওয়া, কয়টা মামলা আছে, কয়টা মামলা তদন্ত শেষ হয়েছে, কয়টা মামলা চার্জশিট দেওয়া হয়েছে এবং বাকিগুলি কেন চার্জশিট দেওয়া হচ্ছে না, এটার কফিয়ত চাইতে হবে। সরকারের পক্ষ থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, এইভাবে একটা সরকার চলতে পারে না। এটা হলো আবুল হোসেন সরকার। আবুল হোসেন সরকার আপনাদের অনেকের জন্ম হয় নাই, সকালে একজন প্রধানমন্ত্রী, বিকেলে একজন প্রধানমন্ত্রী 1958-এ, তখন এটা বলতো আবুল হোসেন সরকার। বর্তমান সরকারও আবুল হোসেন সরকারের মতো কাজ করছে, এটা যেন না করে জনগণের সরকারের মতো কাজ করে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে দুর্নীতিবাজ দেশদ্রোহীদের খুঁজে বের করতে হবে। এখনো দুর্নীতিবাজেরা ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের কাছ থেকে বড় অঙ্কের চাঁদা নিয়ে তাদেরকে পাহারা দিচ্ছে এবং তাদেরকে নিরাপত্তা প্রদান করছে। এটা দেশের জন্য ক্ষতিকর, এটা দেশদ্রোহী কাজ। তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। যে বা যারা স্বৈরাচারীদেরকে সাহায্য করবে তারা পরাজিত হবে এবং ভারতের দালাল হিসেবে তারাও চিহ্নিত হবে আগামীতে। দুর্নীতি এখনো বন্ধ হয় নাই। আমাদের প্রত্যাশা, আমি আগে বলেছি, দুর্নীতি দমন কমিশনকে তাদের কর্মের পরিধি আরো বৃদ্ধি করতে হবে। শোনা যাচ্ছে, পত্র পত্রিকায় আমরা দেখেছি, দেশদ্রোহী আওয়ামী লীগের বিপুল সংখ্যক সদস্য শেষ পর্যন্ত তাদের পিত্রালয় ভারতে আশ্রয় গ্রহণ করেছে। কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় তারা ভারতের সক্রিয় সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আওয়ামী লীগের অফিস প্রতিষ্ঠা করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশকে ধ্বংস করার কাজে তারা লিপ্ত হয়েছে। অন্যদিকে ভারত সরকার বলে আমরা বাংলাদেশের বন্ধু এবং সুপ্রতিবেশী। সম্পূর্ণ মিথ্যা কথা। বর্তমান ভারত সরকার বাংলাদেশের বন্ধু নয়, বরং দেশদ্রোহীদের বন্ধু, এবং এর পরিণাম তাদের জন্য শুভ হবে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরো তৎপর থাকতে হবে। সাধারণ মানুষেরা কষ্টে আছে, উপার্জন হ্রাস পাচ্ছে, বেকার সমস্যা বৃদ্ধি পেয়েছে, অনেকে চাকরিচ্যুত হচ্ছে। পরে আমি আসতেছি এই ব্যাপারে, কারণ হাসিনার মদতপুষ্ট বড় বড় কয়েকজন ব্যবসায়ী এখনো ধরা ছোঁয়ার বাইরে। আমি আগেই বলেছি এই প্রশ্নটা, এই কর্তাটা যথাশীঘ্রই সম্ভব তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় দ্রব্য মূল্যে কখনো স্থিতিশীলতা আসবে না। এছাড়াও বিভিন্ন পৌরসভায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে বদলির আদেশ
অমানবিক। চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বর্তমানে যে বেতন পায় তাতে তাদের সংসার চালিয়ে নিতে কষ্ট হয়। সেই জায়গায় তারা নিজ বাড়িতে থেকে চাকরি করতে না পারলে তাদের পক্ষে দুই জায়গায় ব্যয় নির্বাহ করা সম্ভব হবে না। অনতি বিলম্বে এটা বন্ধ করা উচিত। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বদলি করাটা জনগণের উপকারের পরিবর্তে আমি মনে করি জনগণকে জুলুম করা হচ্ছে। অনতি বিলম্বে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত বন্ধ করা উচিত। বরং দুর্নীতিবাজদের চিহ্নিত করুন, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করুন। বদলি করা কোনো স্থায়ী সমাধান নয়। ইদানিং বিভিন্ন ফার্মেসিগুলিতে যে সমস্ত জরুরি ওষুধগুলি সেগুলি পাওয়া যাচ্ছে না, সঠিক চিকিৎসাও নাই দেশে। তাহলে দেশের মানুষের কি অবস্থা হবে? কোথায় যাবে? এর সমাধান বা কোথায়? আশা করি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি এই ব্যাপারে জরুরি ভিত্তিতে যে সমস্ত ওষুধ পাওয়া যাচ্ছে না সেগুলি বিদেশ থেকে আনার ব্যবস্থা গ্রহণ করবেন। বিভিন্ন বেসরকারি ব্যাংক বিভিন্ন অজুহাতে তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে বের করে দিচ্ছে। যেমন এসালম, তিনি হয়তো 24 বিলিয়ন বা 30 বিলিয়ন টাকা নিয়ে বিদেশে পলায়ে গেছে। কর্মচারীদের তো একটা দোষ নাই। যদি দোষ থাকে তাদের বিরুদ্ধে এনকোয়ারি করেন, এনকোয়ারি করে তাদেরকে বরখাস্ত করেন, জেলে দেন, কারো কোনো আপত্তি নেই। কিন্তু বিনা কোনো কারণে তাদেরকে চাকরির থেকে বের করবেন, বেকার সমস্যা আরো অধিকতর বৃদ্ধি পাবে, এটা দেশের জন্য কখনো কাম্য হতে পারে না। যেখানে আমি একজন লোককে চাকরি দিতে পারছি না, যেখানে বিদেশ থেকে কোনো বিনিয়োগ আসছে না, সেখানে আমি যারা চাকরিতে আছে তাদেরকে বের করে দিচ্ছি, এটা তো ইউনিট সরকারের কাজ না। আমরা অনুরোধ করব তিনি যেন এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। বিগত 1 বছরে কতজন নতুন চাকরি পেয়েছে, কতজনকে ব্যাংক থেকে বের করে দিয়েছে এবং দিচ্ছে, এই ব্যাপারে অর্থ উপদেষ্টার বক্তব্য প্রত্যাশা করছি। অথচ অন্যদিকে দুর্নীতিবাজ, লুটেরা ও শেখ হাসিনার দালালেরা বহাল তবিয়তে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কারণ তারা টাকা দিয়ে ম্যানেজ করে নিজ নিজ পজিশনে আছে। অনেক উপদেষ্টা নীরব ভূমিকার বা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, সরকারের সুযোগ সুবিধা ভোগ করছে। জনগণের কি প্রয়োজন, জনগণ কিভাবে উপকৃত হবে, এভাবে তারা কোনো চিন্তা ভাবনা করছে না। তারা মনে করছে আমরা যে কয়েকদিনের জন্য আসছি মজা করে নি, এটা মজা করার জায়গা না। আপনারা মনে করছেন হয়তো জনগণ কিছু করবে না, কিন্তু আল্লাহর শাস্তি থেকে আপনারা কখনো মুক্ত হবেন না। আমি এই মঞ্চে বহুবার বলেছি যে হাসিনা, আপনি ক্ষমতা হস্তান্তর করেন, না হলে কাপড় নিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। সেটাই হয়েছে। এখনো বলি ইউনিট সরকারের জন্য কি দুর্ভোগ অপেক্ষা করছে, সেটা আগামীতে আমরা অপেক্ষায় আছি। তিনি যদি মনে করেন তিনিও নিরাপদে চলে যেতে পারবেন, এটা আমি বিশ্বাস করি না। কারণ বাংলাদেশের লোকের সাথে যারাই প্রতারণা করেছে, বেঈমানি করেছে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব নেমে এসেছে। দেরিতে হলেও গজব থেকে তারা মুক্ত হয় নাই। মনে রাখবেন, লোভ, লালসা, হিংসা, অহংকার মানুষকে ধ্বংস করে। সুতরাং আমাদেরকে এগুলি থেকে বিরত থাকতে হবে। যেটা ন্যায়, যেটা আইন, সেগুলি মেনে জনগণের উপকারে কাজ করতে হবে। শুধু অফিসে গেলাম, মজা করলাম, আত্মীয় স্বজনদেরকে সুযোগ সুবিধা দিলাম, নিজের ছেলে মেয়েদেরকে ব্যবসা বাণিজ্য দিলাম, এটা কিন্তু উপদেষ্টাদের লক্ষ্য না। আমরা আশা করব উপদেষ্টারাও সঠিকভাবে তাদের দায়িত্বগুলি পালন করে দেশবাসীকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন। বিনিয়োগ সম্পূর্ণ বন্ধ, বিনিয়োগ আনার ব্যবস্থা করতে হবে, না হলে দেশের অবস্থার উন্নতি হবে না এবং যে বেকার সমস্যা সৃষ্টি হয়েছে সেটার থেকে আমরা বের হতে পারবো না। আমরা আশা করি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী এলডিপির কি বক্তব্য সেটা শুনবে এবং সরকারও যে সমস্ত জায়গায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তারা সেই ব্যবস্থা নেবেন। আমি সবশেষে আবার বলবো, প্রত্যেকটা রাজনৈতিক দলকে চাল বাহানা না করে
যে জন্য গত 15 বছর আমরা আত্মত্যাগ করে রাস্তায় ছিলাম, এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয় সেটা নিয়ে আমরা কাজ করি। নির্বাচন ব্যাহত হয় এই ধরনের কোন বক্তব্য রাখা, এটা হবে হাসিনাকে সাহায্য করার শামিল এবং হাসিনার দালাল হিসেবে আমরা চিহ্নিত হব। ভারতের পক্ষে যারাই পদক্ষেপ নেবে তারা ভারতের দালাল হিসেবে চিহ্নিত হবে। জনগণ ভারতকে আর চায় না, ভারতের আধিপত্য বাংলাদেশে হোক এটাও চায় না। কিন্তু বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে না। আমরা ভারতের ক্ষতি হয়, বাংলাদেশের জনগণ কখনো এই ধরনের কাজ হবে না, করবে না। কারণ আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি। ইসলাম ধর্মে বলে অন্যের কোনো ক্ষতি হয় এরকম কোনো কাজ করবে না। আমরা সেটাতে বিশ্বাস করি, কারো ক্ষতি হোক এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকবো। আপনাদের আমরা আশা করব নতুন নতুন ক্লজ যুক্ত না করে যেগুলি অতীতে ছিল সেটাতে একটু ইমপ্রুভমেন্ট করে সংস্কার যারা করছে তাদেরকে সাহায্য করুন। সব যে একসাথে হয়ে যাবে এটা সম্ভব না, আমাদেরকে ইঞ্চি ইঞ্চি করে আগাইতে হবে। আপনারা এখন সব করলেন, আগামী দিন যারা সরকারে আসবে তারা যদি এটা সংসদে পাশ না করে তাহলে আপনারা কি করবেন? আবার রাস্তায় নামবেন? রাস্তায় নামা তো ঠিক হবে না তখন। কারণ আমাদের একমাত্র লক্ষ্য হবে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, নট ইনক্লুসিভ। আমি আবারে বলি, দেশদ্রোহীদেরকে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়া হবে না। ইনক্লুসিভ মানে দেশদ্রোহীদেরকেও অংশগ্রহণ করার সুযোগ দেওয়া, আওয়ামী লীগকে সুযোগ দেওয়া। মাইনাস আওয়ামী লীগ নির্বাচন হবে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। চিরদিনের জন্য তারা বিতাড়িত হয়েছে, এই বিতাড়িত অবস্থায় যেন তাদের মৃত্যু হয় এটাই আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা রাজনৈতিক দলের মধ্যে যেন একটা সৌহার্দ্য থাকে। আওয়ামী লীগের আমলে কি হয়েছিল? কেউ কারো মজলিসে যেত না, কেউ কারো সাথে দেখা করতো না, সবাই একা একা থাকতো। এভাবে একটা দেশ চলতে পারে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। পিয়ার পদ্ধতি এখানে গুরুত্বপূর্ণ না, এখানে গুরুত্বপূর্ণ হলো অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। জামায়াত ইসলামের লোকেরা সবাই শিক্ষিত এবং শত শত ডক্টরেট ডিগ্রি হোল্ডার আছে। তাদেরকে আমরা অনুরোধ করব অযথা সমস্যা সৃষ্টি না করে সকলের সাথে মিলে এগিয়ে যাওয়ার জন্য। জনগণের কাছে ভোট প্রার্থনা করেন, জনগণ যাকে সমর্থন দেবে তারাই নির্বাচিত হবে। আজকে পত্রিকায় দেখলাম এখনো পর্যন্ত 48% ভোটার ঠিক করতে পারে নাই কাকে ভোট দেবে। সঠিক হোক আর বেঠিক হোক, অর্থাৎ এটা তো আমলে নিতে হবে, আমলে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাদেরকে ভোটের দিকে আনার জন্য আমাদেরকে কাজ করতে হবে। জনগণকে নির্বাচনমুখী করার দায়িত্ব হলো রাজনৈতিক দলগুলির। আমরা সেই কাজটাই করব। আর কারো কোনো প্রশ্ন আছে? অনেকে যদি সাহায্য না করতো তাদের পক্ষে পলায়ে যাওয়া সম্ভব ছিল না। সব কাজ ইউনূস সাহেবের পক্ষে করা সম্ভব না। সব কাজে যদি একসাথে হাত দেয় তাহলে আওলায়ে যাবে। এখন আমাদের লক্ষ্য হলো একটাই, ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন সঠিক হবে না। সুতরাং যেগুলি ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার সেগুলি করেই ট্রায়াল শুরু করে কিছু লোককে শাস্তি দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রেখে, যদিও আজকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। রেজিস্ট্রেশন অবশ্যই বাতিল করতে হবে, কারণ যারা ভারতের দালাল, যারা ভারত প্রেমী, যারা লেন্দুর দর্জি, তাদেরকে বাংলাদেশে আর জায়গা দেওয়া কোনো অবস্থাতেই ঠিক হবে না। তারা এই দেশের লোক না, তারা ভারতের লোক, তারা ভারতে পলাইছে। এটা আপনারা এটা বুঝতে হবে, দেশবাসীকে বুঝতে হবে। তারা যদি সাহসী হতো, তাদের যদি
সৎ সাহস থাকতো তারা দেশ ছেড়ে পলাইতো না। তারা দুর্নীতিবাজ, তারা জুলুমবাজ, স্বৈরাচার, টাকা লুণ্ঠনকারী, টাকা পাচারকারী। সুতরাং তারা দেশ থেকে পলাইছে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং যদি প্রয়োজন পড়ে রাত দিন ট্রায়াল করতে হবে। একাধিক কোর্টের ব্যবস্থা করতে হবে। 2টা কোর্ট না, 4টা কোর্ট না, দরকার হলে 6টা কোর্ট করেন, 10টা কোর্ট করেন, কিন্তু এই দুর্নীতিবাজ এবং স্বৈরাচারকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে নির্বাচনের আগে। আপনাদের সবাইকে ধন্যবাদ।